সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তিনজন অতিথি। আরেকজন অতিথি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন। আমার ডান পাশে রয়েছেন মোহাম্মদ রাশেদ খান, বিএনপি নেতা, এবং সর্বডানে রয়েছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান, এবং আমার বাম পাশে আছেন জনাব আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আপনাদের প্রত্যেককে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন টানা প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ। পাল্টাপাল্টি এই হামলায় এখন পর্যন্ত নারী শিশুসহ প্রায় 1000-এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের 14টি দেশে। এর আঁচ লেগেছে বাংলাদেশেও। আমরা দেখেছি জ্বালানি তেল নিয়ে শুরু হয়েছে এরই মধ্যে তেলেসমাতি। আমরা দেখেছি পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন। আসলে এই যে সংকট, এর যৌক্তিকতা কতটুকু, সেসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় যুদ্ধে উপকার নাকি সংকট বাড়ে। আমরা আলোচনা শুরুটা করতে চাই জনাব রাশেদ খান আপনাকে দিয়ে। আজকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একটা দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার মধ্য দিয়ে গোটা বিশ্বের উপকার করছেন তিনি। আসলে তার এই দাবি আসলে কতটা যৌক্তিক? যুদ্ধ কি আসলে কখনো কারো উপকার বয়ে আনে কিনা? সবাইকে শুভেচ্ছা। আজকে মার্কিন প্রেসিডেন্ট যে কথা বলেছে, আমার কাছে মনে হয় যে এটা হয়তো তাদের দেশের বাস্তবতায় তাদের কাছে হয়তো ট্রু হতে পারে, বাট বাংলাদেশের মতন যে দেশ রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের মতন বলা যায় যে আমাদের দেশে অসংখ্য মানুষ গরিব রয়েছে, একটা স্বল্প আয়ের দেশ। এই সকল দেশের জন্য কোনোভাবে আসলে এই যুদ্ধ সুফল বয়ে আনে না। হয়তো মার্কিনী যে আধিপত্যবাদ সেটা বিস্তার করার জন্য তাদের কাছে এটা তাদের দৃষ্টিতে ঠিক হতে পারে, বাট আমরা লক্ষ্য করছি আমাদের দেশে এই যুদ্ধের প্রভাব পড়েছে। ইতিমধ্যে জ্বালানি তেলের যে সংকট, এবং বিশেষ করে আপনি যদি পেট্রোল পাম্পগুলো দেখেন, সেখানে দেখবেন যে মানুষ কিন্তু এক ধরনের তারা ভিড় জমাচ্ছে। এক ধরনের বলা যায় যে আর্টিফিশিয়াল সংকট সৃষ্টি হয়েছে, মানে গুজব রটিয়ে দেওয়া হয়েছে যে এখন আসলে তেল নাই, তো মানুষ তেল আনার জন্য যাচ্ছে। অর্থাৎ ওই যুদ্ধের যে প্রভাব শুধুমাত্র বাংলাদেশে না, আমার মনে হয় যে পৃথিবীতে এরকম বাংলাদেশের মতন মধ্যম আয়ের যতগুলো দেশ রয়েছে সেখানে এই ধরনের প্রভাব পড়ছে। বাট আমার কাছে আসলে যেটি মনে হয় যে আসলে সবসময় বিশ্বে যারা মরল থাকে তারা নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য এই ধরনের যুদ্ধ তারা আসলে অতীতেও তারা এই ধরনের যুদ্ধে লিপ্ত হয়েছে, এখনও হচ্ছে। বাট এই যুদ্ধ আমি মনে করি বন্ধ করা উচিত। এই যুদ্ধ আসলে কখনোই আমাদের জন্য সুফল বয়ে আনবে না। আমেরিকার যে নাগরিকরা রয়েছে আপনি দেখবেন তারাও কিন্তু অনেক সময় নিন্দা জানায় কেন এই যুদ্ধ। এমনকি যে সময় ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল বিভিন্ন সময় যখন হামলা চালিয়েছে, তখন আমি দেখেছি যে আমেরিকাতেও কিন্তু প্রতিবাদ সেখানে হয়েছে। এমনকি যারা ইহুদি তারাও কিন্তু প্রতিবাদ করেছে। তো এরকম প্রতিবাদ তো তারাও করছে, এমনকি ইসরায়েলেও প্রতিবাদ হয় বিভিন্ন জায়গায়। তো আমার মনে হয় এই ধরনের যুদ্ধ আসলে এখন আর মানুষ গ্রহণ করতে চায় না, কিন্তু নিজের যে মরল গিরি এটা দেখানোর জন্য এই যুদ্ধ তারা আসলে করতে চায়। এটা অত্যন্ত দুঃখজনক। এই যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ করা উচিত। জি, জনাব রনি, আপনি যদি একটু যোগ করেন, যুদ্ধকে আসলে উপকার হিসেবে দেখার সুযোগ আছে কিনা? এই যে মার্কিন মোড়ল ট্রাম্প, তার যে যুদ্ধ নীতি, সেটা আসলে কি মানুষের কিংবা এই গোটা বিশ্বের কোনো দেশের জন্য কি আসলে কোনোভাবে সুফল বয়ে আনছে বা উপকার বয়ে আনছে? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। এখানে যে আলাপটা আসলো সেগুলোর বাইরে আমি একটু অন্যদিকে দৃষ্টি দিই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনে করা হইতো যে সে যুদ্ধবিরোধী, এবং উনি নির্বাচনে যখন ক্যাম্পেনিং করছিল তো তখন উনি যুদ্ধবিরোধী, শান্তিপ্রিয়, এবং ট্রাম্প নির্বাচিত হলে যুদ্ধ আসবে না, আমেরিকা যুদ্ধে জড়াবে না, এরকম একটা হাইপ বা এরকম একটা, এমনকি তার প্রথম মতামত মেয়াদের 4 বছর তেমনই ছিল না। এবং সে আমেরিকা এটার প্রেসিডেন্টের ব্যাপার না, তার পলিসির ব্যাপার, তার ডক্ট্রিনের ব্যাপার এটা। হ্যাঁ, এবং এই মিত্রা ভেঙে গেছে, এবং আপনার সে মিত্রা ভেঙে গেছে। এবং এই যুদ্ধে যে সে জড়াইলো, ইরানের সাথে আলোচনা চলতেছিল, সেই আলোচনার মাঝখানে তার যে অ্যাটাক করতে হইলো, এই অ্যাটাকটা করছে। এই অ্যাটাকটার পেছনে মূল কারণটা কি? মূল কারণটা হলো সে এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের এখানে যে অপারেশনটা করছে, এইটা তাকে ওভার আত্মবিশ্বাসী করে তুলছে। ওইখানে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এবং এফবিআইয়ের যে সফলতা, একদম চ্যাংদোলা করে তুইলা নিয়ে আসলেন একটা দেশের প্রেসিডেন্টকে। সেই দেশের প্রেসিডেন্ট অবৈধ হোক, অনির্বাচিত হোক, সেটা সেই সমালোচনা আলাদা। তাহলে আপনি
একটা দেশের একটা দেশের প্রেসিডেন্ট হয়ে বা আপনি সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট হয়ে আপনি মনে করলেন যে কাউকে তুইলা আনা যায়, যে তুইলা আনা যায় একটা 12 ঘন্টার অপারেশনের মধ্যে দিয়া, এই আত্মবিশ্বাসটা তাকে আলোচনা মাঝখানে থামাই দিয়া মনে করছিল এইখানেও ইরান একটা যৌথভাবে একটা হামলা করে, ইসরায়েল যেহেতু আবার সাথে আছে, দুইটা মিলে হামলা করে রাতারাতি একটা রেজাল্ট নিয়ে আসবে। এখন ঘটনা যেটা ঘটছে সেটা হলো যে এই যুদ্ধের যে পরিকল্পনা করে আমেরিকা আগাইছিল, অলরেডি এটা পরাজিত হয়েছে, অলরেডি আমেরিকা এটা ফেল করছে এই যুদ্ধে, এটা কুইক কোনো রেজাল্ট নিয়ে আসতে পারেনি, এবং এই যুদ্ধটা সিনেট কর্তৃক অনুমোদিত হয়নি, এবং একটা যুদ্ধ কন্টিনিউ করার জন্য প্রেসিডেন্টের হাতে সময় থাকে 1 সপ্তাহের মতো, মানে সিনেট যদি অনুমোদন না করে তো 1 সপ্তাহ প্রেসিডেন্ট এটা চালাইতে পারবে। 1 সপ্তাহের পরে আমেরিকা চাইলেও এই যুদ্ধ কন্টিনিউ করতে পারবে না, সরাসরি গোপনে সে হয়তো দেখা যাবে ইসরায়েলকে অস্ত্র পাঠাচ্ছে, প্লেন পাঠাচ্ছে, অন্যের মাধ্যমে করতে হবে। আমেরিকা সিনেটের অনুমোদন ছাড়া এই যুদ্ধ কন্টিনিউ করতে পারবে না ট্রাম্প চাইলেও। এখন সিনেটের অনুমোদন হওয়ার সম্ভাবনা 0%, কারণ হলো আমেরিকার 80% লোক এই যুদ্ধের বিরুদ্ধে। ফলে প্রেসিডেন্ট যেটা বলতেছে ট্রাম্প, এবং ট্রাম্প মজাদার কথাবার্তা বলার জন্য বিখ্যাত, এবং তার কথা সিরিয়াসলি আমার ধারণা তার বউ নেয় না, হয় ফলে মানুষ নেওয়ার কোনো কারণ নেই। তো এখন যেখানে সিনেটের অনুমোদন হবে না, আমেরিকার লোকজন 80% লোকের বিরুদ্ধে, এবং এই যুদ্ধ যদি তারপরে কন্টিনিউ করে, ইভেন প্রক্সি আকারেও যদি কন্টিনিউ করে, একজন নেভি কর্মকর্তা আমেরিকার বলছে যে আমরা ইসরায়েলের হয়ে কোনো যুদ্ধ করব না, এবং এটার জন্য তারা, আপনারা দেখছেন মিডিয়াতে টেনে হিস্ট্রি তাকে রুম থেকে বের করে দেওয়া হচ্ছে, সেই ভিডিও আপনারা দেখেছেন। ফলে এই যুদ্ধ যদি ট্রাম্প কন্টিনিউ করে, ট্রাম্পের আকাঙ্ক্ষা কি রেজিম চেঞ্জ, এটা ফেল, রেজিম চেঞ্জ হচ্ছে না ইরানের মূল্যতন্ত্রের বিরুদ্ধে লোকজনের ক্রিটিক আছে, সমালোচনা আছে, সেটা অন্য ইস্যু। তাই বলে আপনার আগ্রাসন ইরানের মূল্যতন্ত্রের যে বিরুদ্ধে, যে ইরানের সেকুলার পলিটিক্স চায়, সেও এটা অ্যালাউ করছে না, সে আপনার আগ্রাসনের বিরুদ্ধে, সেটার ক্রিটিক আলাদা। ফলে একটা জিনিসকে দিয়ে আরেকটা জিনিস ওভারলেপ করে আপনি যদি মনে করেন এই যুদ্ধটার বৈধতা উৎপাদন করবেন, এই যে উপকার, আমেরিকা যে উপকারের কথা বলতেছে, এটা তো দীর্ঘদিন যাবত আমরা শুনছি, ওয়েস্টার্ন এজেন্সি বা ব্রিটিশ এখানে যে আসছিল আলোকায়ন করার জন্য, এনলাইটেনমেন্ট করার জন্য, এই উপকারের গল্প নতুন না, এটা একদম শত শত বছর ধরে চলতেছে। তাদের উপকারের হাত থেকে বাঁচার জন্যই লোকজন স্বায়ত্তশাসন চায়, লোকজন স্বাধীনতার সংগ্রাম করে, লোকজন বিপ্লবী হয়। তো ফলে এই তাদের যে উপকার করার খায়েশ, এইটা যারা সেকুলার, যারা আমেরিকান চিন্তা ভাবনা বা সোকল্ড ওয়েস্টার্ন লিবারালাইজেশন পছন্দ করে, তারাও এটার বিরুদ্ধে। ফলে এখানে শেষ করি এই পয়েন্টটা বলে, তার মানে অলরেডি আমেরিকা ব্যাকফুটে চলে গেছে, এটা কুইক রেজিম চেঞ্জ হয় নাই, কুইক রেজাল্ট আসে নাই, বরং উল্টা যেটা করছে সেটা হলো আমেরিকা যদি এই যুদ্ধ কন্টিনিউ করে, আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা আছে, অন্তত অন্তর্কুন্দল, অন্তত অস্থিরতা, অন্তত ইন্টারনাল বিক্ষোভ, এটা অচিরেই শুরু হবে আমেরিকাতে। এটা গেল একটা। আরেকটা হলো যে এখানে এই যুদ্ধটা শুরু করছে ইসরায়েল আমেরিকা, কিন্তু এই যুদ্ধটা শেষ করবে ইরান। জি, জনাব রুবেল, আপনি যদি একটু বলেন, এই যে যেটা বলা হচ্ছে যুদ্ধটা হয়তো এখন কুইক কোনো ফলাফল আনতে পারেনি, কিন্তু ট্রাম্প আরেকটা হুমকি দিয়েছেন যে তারা আরও কঠোর আঘাত করতে চান, তাহলে কি যুদ্ধ আসলে দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা কি সামনে আমরা দেখতে পাচ্ছি? ধন্যবাদ। প্রথমত বলি যে ট্রাম্পের এই যুদ্ধটার প্রথম থেকে অন্ততপক্ষে 5 রকম থিওরি আসছে যে এই যুদ্ধটা কেন। হ্যাঁ, প্রথমে বলা হলো রেজিম চেঞ্জ, আরেকটা বলা হলো যে পারমাণবিক স্থাপনা যেগুলো তারা করার চেষ্টা করেছিল সেটাকে আমরা ধ্বংস করবো, তারপর দেখা গেল যে এটা 1 বছর আগেই তো ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, রেজিম চেঞ্জ হচ্ছে না। এরপরে বলা হলো যে না, যে ইসরায়েল আগেই আক্রমণ করার প্ল্যান করেছিল, এটা আমরা জেনে গিয়েছি, জেনে যাওয়ার ফলে আমরাও আক্রমণে যোগ দিয়েছি, না হলে আসলে আরো বড় ধরনের ঝামেলা হতো সেটার জন্য। এরপরে বলা হলো যে এটা একটা ধর্মযুদ্ধ, এবং সর্বশেষ হচ্ছে এটা উপকারের জন্য যুদ্ধ। তো এই যুদ্ধটা আসলে কিসের জন্য, এটা আসলে ট্রাম্পকে আগে সিদ্ধান্ত নিতে হবে। তো ট্রাম্পকে আগে বলেন যে ভাই আপনি একটা সিদ্ধান্ত নিয়ে আসেন, সিদ্ধান্ত নিয়ে এসে বলেন যে যুদ্ধ কিসের জন্য, তারপরে আমরা না হয় এটা নিয়ে আলোচনা করব। আসলে ঘটনাটা কি, যে আসলে ঘটনাটা হচ্ছে যে এই পুরো যুদ্ধটার প্রধান হোতা আসলে ইসরায়েল, এবং মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্রটা বদল ঘটানো, এটা হচ্ছে তার একটা লক্ষ্য। এবং ইসরায়েল রাষ্ট্রটা আসলে তো একটা মানে মিথের উপরে দাঁড়ায় আছে, সেটা হচ্ছে একটা প্রমিসড ল্যান্ড, মানে সে একটা আল্লাহর কাছ থেকে পাইছে আর কি এই একটা ল্যান্ড। এটা আসলে যদিও তাওরাতে সম্পূর্ণভাবে অন্যভাবে ব্যাখ্যা করা আছে, সেটা ইহুদি রাব্বিরাও ব্যাখ্যা করেন অন্যভাবে। এটা হচ্ছে আসলে একটা মানে মৃত্যু পরবর্তী বিষয়, হ্যাঁ, এবং এটা আসলে পার্থিব জীবনে পাওয়ার বিষয় না, কিন্তু এটাকেই একটা ইসরায়েল রাষ্ট্র প্রকল্প আকারে হাজির করেছে। সেটাকে তার কোনো সীমা নাই, এইটার প্রমিস ল্যান্ডের কোনো সীমা নাই। ফলে সে প্রত্যেক দিন মধ্যপ্রাচ্যের সমস্ত জায়গা দখল করবে, আর দখল করতে করতে তার ল্যান্ড বাড়াতে থাকবে।
এইভাবেই কিন্তু ইসরায়েল রাষ্ট্র ল্যান্ড বাড়াচ্ছে এবং এখনো পর্যন্ত বাড়িয়ে চলছে। এইটারই একটা অংশ হচ্ছে আসলে এই যুদ্ধ। এবং এই যুদ্ধের ভেতরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার যে ওই যে ট্রাম্পের যে পলিসি ছিল, যে যার কথা বলে আসছে যে যুদ্ধ বন্ধ করা, তারপরে আমেরিকা ফার্স্ট, আমরা দেখছি আমেরিকা ফার্স্টের বদলে এটা ইসরায়েল ফার্স্ট হয়ে গেছে। এবং ইসরায়েল ফার্স্ট হয়ে যাওয়ার ফলে যেটা হচ্ছে যে এটা সারা দুনিয়া ব্যাপী আসলে নানা ধরনের ডিজাস্টার তৈরি করা ছাড়া আর নতুন কিছু করবে না। নতুন ধরনের এই যে তেল সংকট, গ্যাস সংকট, এটা আপনারা সবাই জানি যে দুনিয়ার সবচেয়ে বড় তেলের ভান্ডার হচ্ছে এই যে এলাকায় যুদ্ধ হচ্ছে সেখানে, যেখানে সবচেয়ে বড় গ্যাসের ভান্ডার হচ্ছে এখানে। তাহলে এই যে সারা দুনিয়ার যে জ্বালানি, এই জ্বালানির উপরে একটা ভীষণ প্রভাব পড়বে এবং আমাদের দেশে অলরেডি সেটার প্রভাব আসলে পড়ে শুরু হয়ে গেছে। ফলে এটা আমাদের দেশে, অন্যান্য দেশে, সমস্ত দেশেই এটা আসলে খারাপ প্রভাব পড়বে। তারা যেটা বলছে যে আসলে সারা পৃথিবীর ভালোর জন্য করছি, অমুক জন্য করছি, তমুক জন্য করছি, এটা ঠিকই বলেছেন উনি, যে সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে তারও আগে থেকেই আসলে আমরা শুনি সবসময় আসলে মানুষকে এই যে সভ্য করা, মানুষকে ভালো করে দেওয়া, এগুলো হচ্ছে আমার রাষ্ট্রের ভেতরে আমার কি হবে সেটা ডিটারমিনেশনের ক্ষমতা আমার, হ্যাঁ, আমার যে সার্বভৌমত্ব আছে, এই সার্বভৌমত্বের অধিকার যখন খর্ব হয় তখন আসলে এই খর্ব হওয়াটাকে নানান মোড়কে হাজির করা হয়। কখনো গণতন্ত্র মানবতার মোড়কে, কখনো ভালোর মোড়কে, কখনো আলোকায়নের মোড়কে, এগুলো নানান মোড়কে হাজির করা হয় যাতে তার লোভটাকে আসলে ঢেকে রাখা যায়। এর ভেতর দিয়ে আসলে তার লোভটাকে ঢেকে রাখা যায়। দখল এবং এক্সপানশন, তার যে সাধারণ আগ্রহ, এটাকে ঢেকে রাখার জন্য একটা মোড়ক হিসাবে এটাকে ব্যবহার করা হয়। এখানেও তাই হচ্ছে, এটা মোড়কের বাইরে কিছুই না। ফলে আজকে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ আসলে প্রলং হওয়ার যে প্রশ্নটা, আমি এটা খুব সহজে একটা হিসাবে আপনি দেখেন যে যদি খুব দ্রুত এখানে যেটা ভেনেজুয়েলায় হয়েছে সেটা ইরানে করতে পারতো, তাহলে আসলে এটা ট্রাম্প দাবি করতো যে আমি সফল হয়েছি, কিন্তু সেটা এখানে করতে পারবে না। কারণ হচ্ছে যুদ্ধের ব্যয় বলে একটা ব্যাপার আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের চাইতে প্রত্যেকটা মিসাইলে খরচ হচ্ছে 20, 28, 100 এরকম গুণ বেশি। তার মানে হচ্ছে যে ইরান কম খরচে যে যুদ্ধ করতে পারছে, মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি খরচ করে সেই একই যুদ্ধ করতে হচ্ছে। ওর $20,000 লাগলে ওর $1 মিলিয়ন লাগছে। ফলে যেটা হচ্ছে যে ইরান বহুদিন এটা কন্টিনিউ করতে পারবে। ইরানের যুদ্ধের খরচ কম ওদের চাইতে, কারণ ইরান যুদ্ধ করছে না, ইরান ডিফেন্ড করছে। ইরান যুদ্ধ করছে মানে হচ্ছে যে ইরান ডিফেন্ড করছে। ইরান করছে হচ্ছে বুদ্ধি দিয়ে লড়াই, আর ওরা করছে হচ্ছে অস্ত্র দিয়ে লড়াই এবং আশপাশের মার্কিন ঘাঁটিগুলোর উপর হামলা চালাচ্ছে। তো এই যুদ্ধটা ফলে ইরান বহুদিন চালিয়ে যেতে পারবে, এবং ইরান যতদিন চালাতে পারবে তত আসলে যুক্তরাষ্ট্র দুর্বল হতে শুরু করবে। এটাই হচ্ছে এই যুদ্ধের নিয়ম। জি, আরিফুল ইসলাম আদিব, আপনি যদি একটু যোগ করতে চান। আমরা যেটা দেখছি, ইরানের প্রেসিডেন্ট আজকে মাসুদ বলেছেন যদি হামলা না হয় নতুন করে, সেক্ষেত্রে তারা আর প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ চালাবে না। যেই মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান, তাদের এই যে যুদ্ধনীতি, ইরান যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তারা আসলে কতটা প্রস্তুত, কতটা প্রলম্বিত করতে চায় এই যুদ্ধকে? ধন্যবাদ আপনাকে এবং যারা আলোচক উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের কোনো একটা ঘটনাকে আমরা যেভাবে যে দৃষ্টিভঙ্গি থেকে দেখি, সেটার আমাদেরকে আগে একটা পরিবর্তনের দরকার। যেমন আমরা অনেক সময় দেখি, বিশেষ করে টেলিভিশন আলোচনাগুলোকে, বর্তমান সংকটটাকে ইরান সংকট হিসাবে আইডেন্টিফাই করে। কিন্তু মূলত বিষয়টা কিন্তু ইরান সংকট না। সংকটটা হচ্ছে আমেরিকান সন্ত্রাসবাদ, বিশ্বব্যাপী আমেরিকার যে সন্ত্রাসবাদ, দখলদারিত্বের যে ধারাবাহিক আগ্রাসন, সেটার একটা জায়গা। ফলে এই যে নামকরণের মাধ্যমে প্রথমেই দেখা গেছে যে যে মজলুম তাকে এক ধরনের ভিলিফাই করা হচ্ছে। ফলে আমাদেরকে প্রথমেই এই আগ্রাসনটা যে আমেরিকা করতেছে, এবং আমেরিকা, ইসরায়েল এবং এর সাথে হচ্ছে ভারতের একটা নৈতিক সমর্থন, এবং সেই জায়গা থেকে এই যে তিন ট্রায়োর যে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ এবং দখলদারিত্বের রাজনীতি, সেটার সাথে কিন্তু এটার একটা প্রথম পদক্ষেপ। দ্বিতীয়ত হচ্ছে ইরানের কিন্তু তারা একটা নৈতিকভাবে তারা একটা আলোচনার মধ্যে ছিল। এর আগে যুদ্ধ শুরু হয়েছে, 12 দিনের পর যুদ্ধবিরতিতে আসছে, তারা আলোচনায় আছে, সমঝোতায় আছে। সেই সমঝোতা থাকাকালীন আপনি আবার হচ্ছে হামলা করছেন। তার মানে আপনি সমঝোতাটা মূলত হয়েছে যে তোমাকে মনোযোগটা অন্যযোগে দেওয়া। ফলে আপনি দেখেন এর আগে যেটা হয়েছিল যে ইরানে হামলার পরবর্তী প্রথম পাল্টা প্রতিঘাত করতে ইরানের সময় লাগছিল 16 ঘন্টা। তো এবার যেটা হচ্ছে যে ইরানের হামলার ঠিক 30 মিনিট, সম্ভবত 1 ঘন্টার মধ্যে ইরান পাল্টা হামলা করছে। তার মানে ইরানও কিন্তু তার জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আসছে।
প্রস্তুতি রাখছে। এখানে আরেকটা বিষয় এখানে অনেক আলোচনা করে যে বাহরাইন, সৌদি আরব থেকে গালফের যে 6টা রাষ্ট্র, তারা তো আসলে ইরানে হামলা করছে না, তাহলে ইরান তো আসলে এইসব রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। কিন্তু আপনি দেখেন যে এইসব রাষ্ট্রের যে ঘাঁটিগুলো, সামরিক ঘাঁটি যেগুলো যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ব্যবহার করে এই মধ্যপ্রাচ্যে মরুলিপনাগিরি করছে, সেই জায়গাটা আপনি যখন আপনার নিজের বাড়ির জায়গা যখন আরেকজনকে ভাড়া দিবেন, ফলে ভাড়াটিয়া যদি খুন করে, ওইটা তো সাক্ষী তো হয় আপনারা গিয়ে দিতে হবে, না হয় আপনারা হচ্ছে বাড়িতে এসে পুলিশ ডিস্টার্ব করবে, মানে এটাই তো ঘটে। তো ফলে ইরান কিন্তু সার্বভৌমত্ব লঙ্ঘন না, বরং ইরান তার নিজের সার্বভৌমত্ব রক্ষার্থে তাকে ডিফেন্স করার জন্য কিন্তু আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে হচ্ছে আপনার পাল্টা তার প্রতিঘাত করতে কিন্তু হচ্ছে। এই সূত্র ধরে কি মধ্যপ্রাচ্য কি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে একটা সময়? মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে পড়ার ক্ষেত্রে এখানের যে বিষয়টি হবে যে সরকারগুলো সম্ভবত যুদ্ধে জড়াবে না আমাদের কাছে এখন পর্যন্ত, কারণ আমরা যতটুকু দেখেছি, যেমন স্পেন ইতিমধ্যে অস্বীকার করেছে আমেরিকাকে তাদের স্পেস ব্যবহার করার ক্ষেত্রে। সৌদি আরবও ইতিমধ্যে সম্ভবত কিছুটা মানে যুক্তরাষ্ট্রের সাথে যে না, তাদের এই সামরিক ঘাঁটি আর ব্যবহার না, সেই বিষয়ে একটা তারা আলোচনা করছে। আর এখানের এই ইরানের সাথে যে যুদ্ধটা, এটা আসলে জিওগ্রাফিক্যাল পজিশনের জায়গা থেকে একটা ইম্পর্টেন্ট, মানে ইরান শুধুমাত্র যে তাদের উপর যে দমন নীতি পূরণ করে তাকে যে খুব দবায় ফেলতে পারবে, কারণ ভৌগোলিকভাবে তাদের যে ভূমির যে কাঠামো, সেই কাঠামোগত জায়গায় কিন্তু তারা কিন্তু একটা বড় কিন্তু সুযোগ আছে। সেখানে স্থলভাবে হচ্ছে অভিযান করার আমেরিকার তেমন সুযোগ নেই। তারা চেষ্টা করতেছে ইরানের মধ্যে একটা অংশ কুর্দি যারা তাদেরকে বিদ্রোহের উস্কানিয়ে তাদের দেশের মধ্যে থেকে একটা পাল্টা বিদ্রোহ, সেটার খুব বেশি তারা লাভবান হচ্ছে না, বরঞ্চ যুক্তরাষ্ট্রর ভৌগোলিকভাবে দূরে হওয়ায় তারা এখানে তাদের যুদ্ধের খরচ, যেটা রুবেল ভাই বলছে যে মিনিমাম 10 গুণ বেশি করতে হচ্ছে, অনেক গুণ বেশি, যেটা তাদের মিসাইলের খরচ হচ্ছে $35,000 ইরানের, তাদের যাচ্ছে $40 লাখ, কই $1,000 কই $1,00,000। ফলশ্রুতিতে এটা কতদিন সে কন্টিনিউ করতে পারে, এবং কোনোভাবে যদি এই যুদ্ধ 1 মাস মানে দীর্ঘ হয়, তাহলে পুরা কোভিডের মতো যেভাবে পুরা বিশ্ব একটা স্থবিরতা চলে আসছে, আপনি দেখবেন যে ঠিক ওইরকম স্থবিরতা কিন্তু একটা বিশ্বব্যাপী চলে আসবে। কারণ পুরো মধ্যপ্রাচ্যের এই চ্যানেল থেকেই তো হচ্ছে সারা দেশের পুরো ওয়ার্ল্ডের তেলের এই ধারাবাহিকতা চলে। ফলে কোভিডে যেভাবে হচ্ছে পুরা পৃথিবী মানে একদম হচ্ছে আপনার হয়ে গিয়েছিল, সেই জায়গাটার থেকে দেশের মধ্যে অলরেডি ট্রাম্পের এই যুদ্ধের ক্ষেত্রে সমর্থন অনলি 21%। ফলে 21% সমর্থন নেওয়ার সামনে তার মধ্যবর্তী নির্বাচন, সেই মধ্যবর্তী নির্বাচন করানো হয়তো জটিল হবে। আমরা প্রভাব নিয়ে আলোচনা করব। আমরা রাশেদ আপনার কাছে আসবো যে এই যে আমরা দেখছি সরকার বিদ্যমান এই সংকট পরিস্থিতি মোকাবেলার জন্য দেশে তেল রেশনিং এর একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা আসলে কতটা বাস্তবসম্মত? এই সরকারের এই সিদ্ধান্ত কি আসলে জনমনে আতঙ্ক বা প্যানিক তৈরি করলো? আমরা দেখছি পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, অনেকেই জ্বালানির জন্য ছুটছেন। এই পরিস্থিতি তৈরি হলো কেন? সরকারই কি আসলে মানুষকে উস্কে দিল? দেখেন, শুধুমাত্র সরকারকে তো দায়ী করলে হবে না। আমরা অতীতে দেখেছি বিভিন্ন সময় লবণ সংকট, মানে বাজারে লবণ নাই, তো সবাই কি করছে, লবণ কেনার জন্য একদম ঝাঁকে ঝাঁকে কিন্তু বাজারে এসেছে। এছাড়া আমরা আরও দেখেছি যে সয়াবিন তেলের সংকট, সবাই বাজারে একযোগে এসেছে। এখন যে ধরনের গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে সেটা হলো যে এখন জ্বালানি তেলের সংকট, সবাই আপনার একযোগে সবাই তেল নেওয়ার জন্য আসছে। আপনি দেখেন যে প্রত্যেকটা জায়গায় যেভাবে আসলে আপনার গ্রাহকরা তারা জ্যাম তৈরি করছে, আপনি তেল বেশি থাকলেও আপনি এই সংকট আসলে এই মুহূর্তে এই গুজব যেভাবে রটিয়ে দেওয়া হয়েছে, এক্ষেত্রে পলিটিক্যাল স্বার্থ অনেকের আছে। এবং যারা আসলে এখন বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে, স্বাভাবিকভাবে আপনার যুদ্ধ হোক আর যে কারণেই হোক না কেন, একটা গোষ্ঠী তো বিএনপিকে অপছন্দ করে, তাই না? তারা কি চায়? তারা মনে করে যে বিএনপি ফল করুক। এখন এই যে আপনার যে যুদ্ধটা, এই যুদ্ধের প্রভাব তো বাংলাদেশে পড়েছে, এটা তো আমাদেরকে সবাইকে বুঝতে হবে এবং এটা তো সবাই মিলে মোকাবেলা করতে হবে, সরকারি দল এবং বিরোধী দল। এখন যারা আসলে এই অপোজিশনে রয়েছে, তারা যদি এই ক্রাইসিসটা না বুঝে, তারা যদি মনে করে যে বিএনপিকে কিভাবে ব্যর্থ করা যায় সেই কাজটা আমার করতে হবে, আমার কাছে মনে হয় যে এরকম একটা মানে গোষ্ঠী কাজ করছে যারা আসলে গুজব রটিয়ে দিচ্ছে, বা ওই গোষ্ঠীর যারা রয়েছে তারা এখন বেশি করে তেল মজুত করছে। এবং আমার কাছে মনে হয় যে পরিমাণ আসলে এই পেট্রোল পাম্পগুলোতে আসলে আপনার মজুত রাখা দরকার ছিল, আমার কাছে মনে হয় যে সেটা বাইরেও কিছু তারা মজুত করছে।
আর্টিফিশিয়াল ক্রাইসিস দেখানোর জন্য, বিশেষ করে পেট্রোল পাম্পের মালিকরা, এই ধরনের বিভিন্ন অঘটন ঘটছে। এবং সরকার তো আসলে খুব বেশি দিন সরকারের মেয়াদ হয়নি। সরকারের এই যে পুরো রাষ্ট্র প্রক্রিয়া বা অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে চালিয়েছিল, তারপরে তো নির্বাচনের মাধ্যমে বিএনপির কাছে হ্যান্ড ওভার করেছে। তো বিএনপিকে তো আসলে এই পুরো রাষ্ট্রের যে হ্যান্ড ওভার করলো সেটাও তো বুঝতে বা সেটার পুরো মেকানিজম আপনার নিজের আয়ত্তে নিতে তো সময় লাগবে। যেমন মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর ছিলেন, নতুনভাবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এখন স্বাভাবিকভাবে তাকে তো আসলে কাজগুলো বুঝে নিতে হবে। তো ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব ছিল তারপরে বিএনপিকে বুঝে নিতে হবে। এখন বুঝে ওঠার আগে এই ধরনের নানান ধরনের সংকট কিন্তু সৃষ্টি করা হচ্ছে। আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে বিভিন্ন ইস্যুতে কিন্তু হঠাৎ করে ছাত্রদেরকে নামানো হচ্ছে। এখন এই ছাত্র বলতে কারা? আপনি খোঁজ নেন যারা নেতৃত্ব দিচ্ছে বা যারা আসলে সামনে থেকে এইগুলো মেকানিজম করছে, এদের প্রত্যেকেরই কোনো না কোনো রাজনৈতিক পরিচয় আছে। এমনকি বিভিন্ন জায়গায় যে আপনার আর্টিফিশিয়াল ক্রাইসিসগুলো দেখেন যে সংঘর্ষ হচ্ছে, মনে করেন যে কথার কথা দুইটা পলিটিক্যাল ছাত্র সংগঠনের মধ্যে, বলা হচ্ছে কি সাধারণ ছাত্রদল এই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। তো এইভাবে কিন্তু নানান জায়গায় নানানভাবে কিন্তু ক্রাইসিস সৃষ্টি করা হচ্ছে। তো সেই জায়গায় আমার কাছে যেটি মনে হয় যে আসলে আগামী 6 মাস বর্তমানে যারা সরকারে রয়েছে বিএনপি, তাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। এইভাবে আন্তর্জাতিক নানান ধরনের গোলযোগ সৃষ্টি হবে, সেটার একটা প্রভাব। এবং এই ফায়দাটা বাংলাদেশে যারা আসলে আপনার অপোজিশনে রয়েছে তারাও এই ফায়দাটা আসলে নেওয়ার চেষ্টা করবে। সব মিলে আসলে সরকারের জন্য অবশ্যই বড় ধরনের চ্যালেঞ্জ। এবং বিশেষ করে এই জ্বালানি সংকট মোকাবেলা, এটি তো শুধুমাত্র বাংলাদেশের জন্য একটা সমস্যা না, এই সমস্যা পৃথিবীব্যাপী শুরু হয়েছে। এবং এই যে পেট্রোল পাম্পগুলোতে আসলে যেভাবে জমায়েত হচ্ছে, আমার কাছে মনে হয়, আমি এটা জমায়েতই বলি, এটা শুধুমাত্র বাংলাদেশে না, আপনি খোঁজ নিয়ে দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে এভাবে গুজব রটিয়ে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে। তো সেই জায়গায় অপোজিশনে যারা রয়েছে তাদের আন্তরিকতা দরকার, সরকারের আন্তরিকতা দরকার। সবাই মিলে যদি আমরা এই ম্যানেজমেন্টটা করতে পারি তাহলে এটা সংকট অবশ্যই সরকার মোকাবেলা করতে পারবে। এবং বিশেষ করে আমেরিকার, যেটা আদিব বলল যে আমেরিকার অধিকাংশ মানুষ, প্রায় 80% মানুষ কিন্তু এই যুদ্ধের বিরুদ্ধে। তো ট্রাম্প যদি এইভাবে আসলে যুদ্ধ উস্কে দিয়ে তিনি মনে করেন যে আমি শান্তিতে থাকবো, তারাও শান্তিতে থাকবে না। এবং এই বর্তমান বিশ্বে আমার কাছে যেটি মনে হয় যে বিশেষ করে তরুণ প্রজন্মে যারা রয়েছে তারা কিন্তু কোনোভাবে যুদ্ধ চায় না। আমরা দেখেছি আমাদের সিনিয়র রাজনীতিবিদরা একসময় কিন্তু আপনার চরমপন্থী পলিটিক্সটা ছিল। এখন তরুণরা যখন সোচ্চার হয়েছে তখন কিন্তু ওই ধরনের পলিটিক্স কেউ করতে পারছে না। বাংলাদেশের চিত্র দেখেন যে তরুণরা কিন্তু মারামারি, মার কাট এই ধরনের পলিটিক্স পছন্দ করে না। ঠিক এইটা যেমন বাংলাদেশের চিত্র, যে বাংলাদেশের জেনজি কি চাই, ঠিক এই জেনজি কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশে রয়েছে। সব মিলে আমাদের এই বিশ্বে মরল যারা রয়েছে, যারা বয়স্ক সিনিয়র, তারা যতই যুদ্ধ চাক না কেন, এই তরুণ প্রজন্ম পৃথিবীতে যে যেখানে যে দেশে রয়েছে না কেন তারা যুদ্ধ চায় না। সব মিলে আমার কাছে মনে হয় যে এই ক্রাইসিসটা দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ কেটে যাবে। তবে আমাদের ইমানের পরীক্ষা হলো যে এই ক্রাইসিস কাজে লাগিয়ে অপোজিশন কি ধরনের ভূমিকা নেয়। আমি যতটুকু তথ্য পাচ্ছি যে এই আন্তর্জাতিক যে ক্রাইসিস, এই ক্রাইসিসের সাথে বাংলাদেশে যারা অপোজিশনে রয়েছে তারা এক ধরনের রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এবং সেই ফায়দার চেষ্টা হিসেবেই এই পেট্রোল পাম্পগুলোতে এই ধরনের জমায়েত। জি জনাব রনি, আপনার কাছে জানতে চাইব, এই যে গুজব বা জ্বালানি নিয়ে যে ক্রাইসিসটা চলছে, সরকার বলছে দেশে জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে, সাশ্রয়ী হওয়ার আহ্বান জানাচ্ছেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। তাহলে সাধারণ মানুষ আসলে কথাটা শুনছে না কেন? দেখেন, বাংলাদেশের যে কোনো বিষয় নিয়ে গুজব ছড়ানোটা একটা কালচারে পরিণত হয়েছে। করোনা মহামারীর পরে এখন আমাদের এখানে ফটোকাট মহামারী, তারপর কাটপিস, ময়ূরের সিনেমার যুগ চলে গেছে, কিন্তু কাটপিস এখনো আছে। এই যে আমরা টকশোতে আসি, এত ভালো ভালো কথা বলি, যত ভালো কথাই বলি কোনো লাভ নেই। সকালে উঠে দিব কাটপিস, জবান সকালে উঠে দিব 10,000 ভুয়া ফটো। রনি ভাই জবান বন্ধ হয়ে যাবে সকালবেলা, দেখবেন জবান চেঞ্জ হয়ে গেছে। তারপরও আবার বলি আমরা, হ্যাঁ জবান বন্ধ করি না, জাতীয় স্বার্থে চালাই যাচ্ছে, কিন্তু লাভ কি? এই যে আগে যা বললাম পরে যা বললাম মিলা এমন এমন বক্তব্য প্রচার করবে, কইরা আবার এটা প্রতিবাদ জানাবে। ধরেন আমার বক্তব্য নিজ দায়িত্বে নিজের মতো করে বসাবে, হ্যাঁ সেখানে আমার নাম, তারপরে ওই ভুয়া বক্তব্যের সঠিক প্রতিবাদ জানাবে। তো সাহস থাকলে সামনে এসে প্রতিবাদ করবা, তর্ক কর না। তো এই যে আপনার এখন প্যানিক তৈরি করা, হাইপ ছড়ানো, এটা একটা কালচার। ফলে এখানে যুদ্ধ হোক, বিগ্রহ হোক, মহামারী হোক, যে কোনো কিছুতে এটা এক্সারসাইজ হবে, এটি স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি বাংলাদেশে যেই ধরনের আমাদের তেলের যে ব্যবহার, আমাদের যেই আমাদের মানে তথাকথিত তৃতীয় বিশ্বের দেশ হিসাবে এই যুদ্ধ 1-2 মাস চললে তেমন কোনো প্রভাব আমাদের এখানে পড়বে না। যদি এটা 2-3 মাস বেশি হয় বা 6 মাস 7 মাস হয়, তখন ডেফিনেটলি সারা দুনিয়া যেরকম পড়বে প্রভাব আমাদেরও পড়বে। কিন্তু আমাদের ইকোনমি যেহেতু এখনো গ্লোবাল ইকোনমির ওইরকম একটা গুরুত্বপূর্ণ পার্টে আমরা এখনো প্রবেশ করি নাই, ফলে একটা যুদ্ধ শুরু হইলো ইরান তুরানের সাথে সাথে আপনার প্রভাব পড়বে, ব্যাপারটা এরকম না।
এখনো বাংলাদেশ গ্লোবাল ইকোনমিতে খুব সিগনিফিক্যান্ট একটা জায়গায় যায়নি। কিন্তু পড়ছে তো। হ্যাঁ, কিন্তু পড়ছে মানে সাইকোলজিক্যালি পড়ানো হচ্ছে। জি, পড়ানো হচ্ছে কেন? এটাই মূল কথা। কেন পড়ানো হচ্ছে? কারণ ব্যবসা করতে হবে আপনার। ডেফিনেটলি আমাদের এখানে 2 মাস চলার মতো তেলের মজুদ আছে, আরো জাহাজ 2টা আছে, আসতেছে। হ্যাঁ, সো এখন তেলের ক্রাইসিসের কোনো কারণ নেই, কোনো কারণ নেই। এটা হাইপ, জাস্ট হাইপ, এবং হাইপ মানুষকে প্রভাবিত করে, প্রভাবিত হচ্ছে। সরকার গঠন হয়ে গেছিল ফেসবুকে সকাল বিকাল, হ্যাঁ আর আপনি তেলের ব্যাপার তো হবেই এটা। কিন্তু এখন এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা হলো দেখেন এই যুদ্ধের মধ্য দিয়ে আপনার বেসিক্যালি আমরা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে প্রবেশ করতে যাচ্ছি। আমার এতদিনে ছিল কি প্যাক আপনার ব্রিটানিকা, তারপরে প্যাক আমেরিকানা। এখন আমেরিকার পতন আসলে শুরু হয়েছে আফগানিস্তান যুদ্ধের ফলাফলের মধ্য দিয়ে, আফগানিস্তানে তাদের পরাজয়ের মধ্য দিয়ে পতন। আফগানিস্তানের হাইরা যাবে আর তারপরে কেউ সুপার পাওয়ার থাকবে, এটা হয় না। এটা সোভিয়েত ইউনিয়নও হয়নি, আমেরিকার ক্ষেত্রে হওয়ার কোনো কারণ নেই। দ্যাটস ওয়াই আমেরিকা এটা ডিক্লাইনিং বোঝাই যাচ্ছিল। তারপরে যেহেতু তার মিলিটারি উইপন এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এগুলোর উপর ভর করে সে কিছু এনার্কি করার চেষ্টা করতেছিল, সেটা সর্বশেষ নিদর্শন হিসেবে ইরান যুদ্ধের মধ্য দিয়ে যেটা হবে, এই আমেরিকান সুপ্রিমেসি বা সিঙ্গুলার ওয়ার্ল্ড, যেটা ওয়ার্ল্ড অর্ডার, যে গ্লোবাল পাওয়ার ভিত্তিক সিঙ্গুলার পাওয়ার, এককেন্দ্রিক পাওয়ার ভিত্তিক যে ওয়ার্ল্ড অর্ডার, সেটার অবসান হবে এবং মাল্টিপোলার ওয়ার্ল্ড, হ্যাঁ ওয়ার্ল্ডে আমরা প্রবেশ করতে যাচ্ছি। এটার রেফারেন্স কি? ওয়াশিংটন পোস্ট একটা খবর করছে, সেখানে বলা হচ্ছে যে এই যুদ্ধে রাশিয়া নাকি ইরানকে গোয়েন্দা সহযোগিতা করছে। হ্যাঁ, এই ধরনের খবর যখন ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকা করে এবং গুরুত্ব দিয়া মানে টপ স্টোরি করে, লিড স্টোরি করে, বোঝা যাচ্ছে যে তারা আসলে এই যুদ্ধটাকে ওয়েলকাম জানাচ্ছে। যে তাহলে চায়না, রাশিয়া, এগুলো, ইরান আমরা জানি একটা বলয় বা ব্লকের, এদিক দিয়ে ওয়েস্টার্ন ব্লক। তো এখানে যদি মুখোমুখি করানো যায় তাহলে একটা প্রলং যে যুদ্ধটা নানাভাবে এখানে দীর্ঘ সময় ধরে তৃতীয় বিশ্বযুদ্ধের যে প্লট, সেটা বাস্তবায়ন করার যে প্রক্রিয়া, সেদিকে ঠেলার জন্য এই যুদ্ধ কিন্তু এই ধরনের মিডিয়াগুলো ভূমিকা অলরেডি রাখা শুরু করছে। এর আগে আপনি ইরাক যুদ্ধে দেখেছেন, আফগানিস্তান যুদ্ধে দেখেছেন, এই ধরনের মিডিয়াগুলো কিভাবে যুদ্ধের প্রয়োজনীয়তা উস্কায় দিচ্ছে। ফলে যখন এরকম একটা খবর হয় যে আচ্ছা তাহলে রাশিয়া তো করছে, তাহলে এইবার রাশিয়ান একটা বেজের মধ্যে যদি একটা অ্যাটাক শুরু হয়ে যায়, যেহেতু রাশিয়া ইনভলভ, গোয়েন্দা তো শুরু হয়ে গেল যুদ্ধ, ফলে এই যুদ্ধ স্কেলেট করার সমস্ত সম্ভাবনা এখানে আছে। কিন্তু এটা যতই এটা আপনার বিস্তার লাভ করবে, ততই এখানে আমেরিকার পতন ত্বরান্বিত। আমেরিকার পতন অলরেডি হয়ে গেছে। মোরালি আমেরিকা আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা করার মধ্য দিয়ে মোরালি এই যুদ্ধ হেরে গেছে। এখন এই যুদ্ধ থেকে বের হবে কিভাবে? ইরান যেভাবে শেষ করবে যুদ্ধ সেভাবে শেষ হবে, এবং ইরান অলরেডি মোরালি বিজয় হয়ে গেছে ইরান এই যুদ্ধে। এবং কেন? কারণ ইরান একটা দেশ না, মনে রাখতে হবে ইরান একটা সিভিলাইজেশনাল স্টেট। আপনি ইরানকে মাইরা হারাইতে পারবেন না। ইরান, কারণ শিয়া ট্রেডিশনের মধ্যে শহীদ হওয়া একটা গৌরবের বিষয়, এবং তাদের যে ভৌগোলিক অবস্থান তার সেটা সম্ভব। ফলে এটা একটা সিভিলাইজেশনাল স্টেট, এটা আমেরিকা মিসক্যালকুলেশনের মধ্যে রাখছিল আর কি। জি, আর জনাব রুবেল, আপনার কাছে এই যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করতে চাই। এই যে প্যানিকটা তৈরি হয়েছে, সরকার কি আসলে অন্যভাবে এটা ম্যানেজ করতে পারতো? এই যে জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে দেওয়া, সীমিত করে দেওয়া, এটা না করে কি অন্য কোনো উপায় ছিল এই মুহূর্তে? করতে পারতো। সরকার হয়তো মানে স্বচ্ছ থাকতে গিয়ে একটা মানে হয়েছে যে স্বচ্ছ থাকতে গিয়ে মানে সরকার বলে দিত যে আচ্ছা তোমরা সবকিছু ঠিকঠাক আছে, তারপরে তেল নিতে যেত লোকজন, তখন জানতো যে আচ্ছা তেল নাই। মানে সরকার আগেই বলেছে যে আচ্ছা 10 লিটার করে দেওয়া হবে, এটা যদি না বলে এরকম করতো তাইলে যেটা হইতো, তাইলে কিন্তু আসলে অন্যরকম প্যানিক তৈরি হতে পারতো। যখন মানুষজন গিয়ে দেখতো তেল নাই, সরকার কমিয়ে দিয়েছে, কারণ হচ্ছে যে একটা সাশ্রয়ের পরিকল্পনা তো সরকারের থাকবেই। ধরেন আপনি জানেন না তো যুদ্ধটা কতদিন প্রলংড হবে, এটা যদি আপনি না জানেন তাহলে একটা সাশ্রয়ের পরিকল্পনা থাকতেই পারে। কিন্তু এটা সতর্কতামূলক ব্যবস্থা কত হবে সেটা নিয়ে একটু হয়তো এদিক ওদিক হতে পারে, যে ধরেন এটা 20 লিটার হবে না 10 লিটার হবে না কি হবে, সেগুলো নিয়ে আলাদা হিসাব করতে হবে। কিন্তু আপনি একটা সাশ্রয়ের পরিকল্পনা সরকার করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এই সাশ্রয়ের পরিকল্পনাটা যাতে আসলে আবার আশ্বস্তও করা যায়, এটার জন্য সরকারের মানে যে মেশিনারিজ, সেগুলোকেও সরকারকে কাজে লাগাতে হবে। আমরা প্রোপাগান্ডার দোষ তো অবশ্যই দিব, কিন্তু প্রোপাগান্ডাই শুধু যদি বিজয়ী হয়, আমার যদি কোনো মানে পাল্টা প্রোপাগান্ডা না থাকে, আমার যদি পাল্টা মানে জায়গা না থাকে, আমি নিজের প্রচার যদি না করতে পারি যে আমার কোনো সংকট নাই এবং এই সংকটের কোনো কারণ নাই, আপনারা কেউ প্যানিক হবেন না, এটার কোনো মানে বাস্তবতা নাই, আপনারা এটা দিয়ে প্রত্যেক দিন পাবেন, প্রত্যেক দিন যাতে পান সেটার জন্য এই ব্যবস্থা। ফলে আপনার লাইন দেওয়া দরকার নাই, সরকারের পক্ষ থেকে ক্লিয়ারলি এই মেসেজ সমস্ত জায়গায় দিয়ে দেওয়া দরকার। সরকার অলরেডি দিচ্ছে, আমি বলি আরো বাড়ানো দরকার। বিভিন্ন ধরনের সরকারের, আমি তো এখনো পর্যন্ত দেখি যে সোশ্যাল মিডিয়া, বিশেষত সোশ্যাল মিডিয়া সরকারের এখনো পর্যন্ত আসলে
মানে কি বলা যেতে পারে যে অনুকূলে মানে না। অনুকূলে না। এবং সোশ্যাল মিডিয়ায় সরকারের তেমন কোনো মানে এইগুলো সব তো বেশি প্যানিক ছড়ায় তো সোশ্যাল মিডিয়া, এবং সেখানে তাহলে পাবলিক social media- অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করার ক্ষেত্রে সেটা জোরালো সেটা ভূমিকা পালন জোরালো করতে ভূমিকা পারছে পালন না। করতে হবে, না হলে তো আসলে এই জায়গা মোকাবেলা করা যাবে না। কারণ তথ্য আজকের দিনে একটা খুবই শক্তিশালী অস্ত্র। মানে এক সময় মানুষের জমি থাকলে সে হয়তো হচ্ছে সবচেয়ে ধনী, তারপরে মানুষের কলকারখানা থাকলে সবচেয়ে ধনী। এখনকার যুগ পাল্টাই গেছে, এখন যার হাতে তথ্য, যে তথ্য কি বলে ডেসিমিনেট করতে পারে, সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারে, সে সবচেয়ে শক্তিশালী। ফলে তথ্য তো সমস্যা না, বিষয়টা হলো যে অপতথ্য ছড়ানো হচ্ছে। গুজব, অপতথ্য অপতথ্য, মিথ্যা তথ্য। ব্রডলি তথ্যের আন্ডারে নিয়ে আসতে হবে। অপতথ্য যা, সেই অপতথ্যকে ভাষায় দিতে হবে মানে সঠিক তথ্য দিয়ে। জি। তা না হলে আসলে এটা উইন করা যাবে না। জি, আমরা এই প্রসঙ্গটা শেষ করতে চাই। আদিব, আপনি যদি একটু যোগ করতে চান, এই যে এখনকার সংকটময় পরিস্থিতি, সেটা আসলে সরকার যে এই জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এখানে বাংলাদেশে ওই যে ভাইয়াটা যেটা বলছে যে একবার বাহিরের তথ্য মানে এক ধরনের প্যানিক তৈরি হয়। যেমন আজকে দেখলাম যে অনেক লাইন, একেবারে প্রায় দীর্ঘ 1-2-3 কিলোমিটারের মতো লাইন, গাড়ির তেল নিয়ে যে তেল শেষ হয়ে যাওয়া। মাঝে একজন বলছিল যে দেখছে যে একটা গাড়ির মানে যেটা সংকট হবে না, তারাও হচ্ছে গিয়া হচ্ছে ধরেন সিরিয়াল দিচ্ছে। ফলে এই যে একটা মানে সঠিক তথ্যটা না জানার ফলেও কিন্তু এক ধরনের মানে এই জটিলতা হয়েছে। এখানে কি ভোক্তারও দায়িত্বশীল ভূমিকা পালনের সুযোগ ভোক্তা তো রয়েছে? অবশ্যই দায়িত্বশীল তো ভূমিকা পালন করতে হবে, কারণ সবসময় আমি শুধু অন্য তথ্য শুনে আমি অ্যাক্ট করব এবং সেটার তো একটা অনেক সময় জাতীয় বিপর্যয় ডেকে আনতে পারে। যেমন ধরেন আপনার যেগুলো ইমার্জেন্সি দরকার, যেমন হাসপাতালের অ্যাম্বুলেন্স কিংবা হচ্ছে ধরেন সংবাদপত্রের গাড়ি কিংবা আরও যে গুরুত্বপূর্ণ, এখন দেখছে যার ধরেন হচ্ছে শুধু ওই গাড়িটা ইউজ হয়, তার সন্তান সপ্তাহে 3 দিন ক্লাসে যায়, কলেজে যায়, সেটার জন্য সে ধরেন মোটামুটি 2 মাসের রিজার্ভ নিয়ে ধরেন হচ্ছে রেখে দিল তেল, কিন্তু তার তো ধরেন হচ্ছে এটা দরকার নাই, সে দেখছে ওই গাড়ির পরিবর্তে রিক্সাও ধরেন যেতে পারবে চাইলে। কিন্তু হাসপাতালের ধরেন অ্যাম্বুলেন্স, তার তো ধরেন হচ্ছে ওই ইয়াটা দরকার আছে। ফলে আমার মনে হয় সরকার একটা যদি এখন থেকে যে গুরুত্বপূর্ণ যেগুলো ইমার্জেন্সি সার্ভিস, ওইটার জন্য নির্দিষ্ট পরিমাণ করে যদি সংরক্ষিত করে দেয়, দেন বাকিটা হচ্ছে ধরেন, তাহলে এটা একটা খুব বেশি সংকটটা হবে না আর কি। জি, আমরা একটু রাজনৈতিক বিষয়ে দেশের মধ্যে আসতে চাই। যে আমরা দেখছি কয়দিন পরে সংসদ, অর্থাৎ 12 তারিখ সংসদ বসতে যাচ্ছে। নতুন সংসদ সদস্যদের কাছে প্রত্যাশা কি আমাদের, আমরা এই প্রসঙ্গটা আপনাকে শুরুতে জানতে চাই। তার আগে আজকে একটা সন্ধ্যায় নতুন ঘটনা, রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজের ইমাম ঠিক করাকে কেন্দ্র করে বিএনপি জামাতের সংঘর্ষ হয়েছে, যেখানে জামাত কর্মী নিহত হয়েছে। এই যে আজকে সন্ধ্যায়, তো এই যে নতুন সংসদ অধিবেশন বসতে যাচ্ছে, তার আগে সরকারি দল বিরোধী দলের মধ্যে ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের ঘটনাগুলো আসলে কিসের ইঙ্গিত দেয়? দেখেন, বাংলাদেশের যদি আপনি অতীতের ইতিহাস দেখেন, যে কোনো ছোট্ট ঘটনাকে কেন্দ্র করেই অনেক বড় ধরনের ঘটনা ঘটেছে। তো এই ঘটনাগুলোকে কোনোভাবেই ছোট ঘটনা হিসেবে দেখা ঠিক না। যেমন দ্বন্দ্ব থেকে সংঘাত, তার মানে কি আমাদের এই দ্বন্দ্ব এটা আগে নিরসন করতে হবে যাতে করে সংঘাত না হয়। ঠিক আমি যে ঘটনা আপনি বললেন, আমরা সবাই তো গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, কিন্তু কথা হলো আমরা কি আসলে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বা সহযোগী শক্তি হিসেবে কাজ করছি? যেটা রুবেল ভাই বলছিলেন যে এই যে গুজব, অপতথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, কারা ছড়াচ্ছে নিশ্চয়ই আপনি জানেন। এমনকি ফেসবুকে যখন আপনি একটা পোস্ট করবেন, স্বাভাবিকভাবে আপনার তো একটা মতামত দেওয়ার অধিকার আছে। এখন রনি ভাইয়ের পোস্টে আমি প্রায় দেখি যে তাকে এমনভাবে আক্রমণ করা হয়, গালিগালাজ করা হয়, যেটা আসলে অত্যন্ত দুঃখজনক। কারা করছে? যারা রনি ভাইয়ের সাথে হাতে হাত রেখে গণ অভ্যুত্থানের সময় আন্দোলন করেছে। তার মানে কি? তার মানে যে সংকটের মূলে কিন্তু আমরা নিজেরাই। জামাত ইসলাম ঠিক আছে, অপোজিশন হয়েছে, কিন্তু জামাত ইসলাম, বিএনপি বা আমরা সবাই মিলে তো একসাথে আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত এসেছি। আমরা তো সবাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। তার মানে এই রাষ্ট্রকে যদি আপনি সামনের দিকে নিয়ে যেতে চান, যেমনিভাবে বিএনপিকে একটি ভালো সরকারি দল হতে হবে, ঠিক একইভাবে গণ অভ্যুত্থানের অন্যান্য শক্তি, তাদেরকেও তো ভালো অপোজিশন হতে হবে। এখন আপনি শুধুমাত্র বলবেন যে বিএনপিকে ভালো হতে হবে, বিএনপিকে সারাদিন আপনি চাঁদাবাজ, ধান্দাবাজ, হ্যাঁ খুনি, বিএনপি এই করছে সেই করছে, আওয়ামী লীগ 16 বছরে যা করে নাই বিএনপি এই কয়দিন ক্ষমতায় এসে তাই করছে, লেবুর দাম বাড়লো কেন, তারেক রহমান জবাব চাই, এরপরে
আপনার নানান ধরনের কথা, এই ধর্ষণের জন্য বিএনপি দায়ী, এই যে নানান ধরনের আমাদের অপোজিশনের পক্ষ থেকে যা শুরু হয়েছে, এইটা তো আসলে সরকারকে সহযোগিতা না, বরং এই সরকারকে ব্যর্থ করে ক্ষমতায় যাওয়া। তো আমার কাছে মনে হয় আপনি যে ঘটনা বললেন, এই যে আপনার বিরুদ্ধে অপতথ্য ছড়ানো, নানান ধরনের মন্তব্য করা, এই জায়গা থেকে এই যে দ্বন্দ্ব, এটাকে আমি দ্বন্দ্ব হিসেবে দেখছি, এই দ্বন্দ্ব কিন্তু আমাকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। আপনি যে মানে যেটা বললেন ঈদগাহের কথা, তাই না? তো এই যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট তো বিএনপি এবং জামাত একসাথে করছিল, এটা তো ভালো কাজ। যেটা আমরা সমকালেও সংবাদ দেখলাম যে সম্ভবত পাবনায়, সেটা হলো যে আপনার এই যে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরিব মানুষের জন্য যে চাল উপহার, সেটা বিএনপি জামাত একসাথে দিচ্ছে। যদিও মিডিয়াতে আসলো যে এটা আসলে ভাগাভাগি করেছে, ঠিক আছে, ভাগাভাগি যদি ভালোভাবে করে, বা এই বিএনপি দেখা যাচ্ছে 200 কার্ড আর জামাত দেখা যাচ্ছে 100 কার্ড মানুষের কাছে পৌঁছে দিল, তাই না? যে ঠিক আছে, গরিব দুস্থ মানুষ 100 কার্ডের দায়িত্ব, মানে 100 দুস্থ মানুষ অন্বেষণ করার দায়িত্ব জামাতের, আর 200 দায়িত্ব যেটা বিএনপি বড় দল তাদের। এটা তো ভালো কাজ। সমন্বয় করে যদি আপনি কাজগুলো করতে পারেন ভালো, কিন্তু আপনি এই সমন্বয় না করে যদি আপনি বলেন যে বিএনপি কেন 200 নিল, বিএনপি তো 200 নিতে পারে না, কারণ আপনাকে তো স্বাভাবিকভাবে মানে বড় ছোট মাঝারি এটা তো মূল্যায়ন করতে হবে। জামাতকে এই জিনিসটা আসলে বুঝতে হবে। আমার কাছে মনে হয় অবশ্যই এটা অনাকাঙ্ক্ষিত যে ঘটনার কথা আপনি বললেন, যেটা আদিব বললো যে আদিব জানে না, আমিও আসলে অ্যাকচুয়ালি জানি না, আপনি যেহেতু বললেন, আমার কাছে মনে হয় এই ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, এই ঘটনার সাথে যারা জড়িত অবশ্যই সরকার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বদ্ধপরিকর। বিশেষ করে আমাদের আইনমন্ত্রী, তিনি যখন অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং তিনি আইনজীবী হিসেবে বাংলাদেশে একজন প্রথিতযশা আইনজীবী, অবশ্যই তিনি এই বিষয়গুলো আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। এবং যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বদ্ধপরিকর, এবং তার যে ব্যক্তিগত ইমেজ, বিশেষ করে এই দুজন ব্যক্তি, তারা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিষ্ঠার জন্য কাজ করছে। আমার কাছে মনে হয় অবশ্যই এই ঘটনার পিছনে যারাই আসে না কেন, যারা এই ধরনের ঘটনা ঘটাক না কেন, এই ঘটনার অবশ্যই বিচার হবে। তবে আমার একই কথা যে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আপনি সারাদিন মানে যেটা আপনি দেখেন যে এনসিপির একজন নেতা, আমরা তো প্রায় একসাথে আন্দোলন সংগ্রাম করেই তো আমাদের উত্থান, তিনি সারাদিন যদি আমাদের মানে তার টার্গেট যদি থাকে, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি, তার টার্গেট তো 3 জন ব্যক্তি, সেটা হলো আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, জনাব সালাউদ্দিন আহমেদ এবং মির্জা আব্বাস। এই ধরনের মানুষকে নিয়ে তিনি সারাক্ষণ এমন এমন শব্দ উচ্চারণ করে বক্তব্য দেন। তো আপনি বলেন এটা কি দায়িত্বশীল ভূমিকা? আপনি অন্যদিকে দেখেন জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি কি কখনো আসলে মানে ওই ব্যক্তি বা তার সাথে আরো যারা মানে এই গণ অভ্যুত্থানের শক্তি, বয়সে ছোট হোক বড় হোক, তিনি কি কাউকে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছেন? এবং আমি শেষ করি, জনাব মির্জা আব্বাস সাহেব, তিনি কি আসলে কাউকে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছেন? জনাব তারেক রহমান, দেখেন তার প্রত্যেকটা পদক্ষেপ মানুষের কাছে প্রশংসনীয়। এখন এই ব্যক্তিকে আপনার উচিত না সহযোগিতা করা? তো আপনি সহযোগিতা করছেন না, সহযোগিতা না করে নানান ধরনের হুমকি ধামকি, নানান ধরনের বক্তব্য, এবং তার কন্যাকে নিয়েও আপনি বক্তব্য দিচ্ছেন, তার কন্যাকে নিয়েও, যেটা আমি দেখলাম যে তার কন্যাকে নিয়েও নানান ধরনের মন্তব্য আসছে। তো আমার কাছে মনে হয় দায়িত্বশীল শুধুমাত্র সরকার হলে হবে না, দায়িত্বশীল আপনাকেই হতে হবে, কারণ এই গণ অভ্যুত্থানে আপনার ভূমিকা আছে, তারও ভূমিকা আছে। বিএনপিকে যখন আপনি বলেন যে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই, আপনি বলেন তো যে আওয়ামী লীগের সময়ে যদি আপনি র্যাঙ্কিং করেন, তাহলে কোন দলের আপনার নেতাকর্মীরা সব থেকে বেশি জেল জুলুম হামলা মামলার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে? অবশ্যই বিএনপি, এরপর অবশ্যই জামাত। তার মানে কি, আজকে যদি কোনোভাবে মনে করেন যে এই সরকার ব্যর্থ হয়, তাহলে কি শুধুমাত্র বিএনপি ব্যর্থ হবে? বাংলাদেশে যদি এই নির্বাচন হলো, এই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির বাইরে অন্য কোনো দল ক্ষমতায় আসলে কি আসলে রাষ্ট্র চালাতে পারত? সেই মেকানিজম এবং সেই ধরনের প্রস্তুতি কি আসলে কোনো দলের ছিল? বিএনপি ক্ষমতায় এসেছে বিএনপি দেশ চালাতে যাতে পারে, এই জন্য ভালো অপোজিশন হিসেবে যদি জামাত সহযোগিতা করে, জামাতের জন্য কল্যাণ হবে, সরকারের জন্য কল্যাণ হবে। জি, জনাব রনি, আপনি যদি একটু দায়িত্বশীল ভূমিকা সম্পর্কে একটু বলেন। আমরা দেখতে পাচ্ছি এই 12 তারিখ সংসদ বসতে যাচ্ছে। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে সংসদকে খারাপ সংস্কৃতি থেকে মুক্ত করতে চায় বিএনপি, এবং সেই চেষ্টা তারা করে যাবে। কিন্তু বিরোধী দল হিসেবে যে জামাত পার্লামেন্টে যাচ্ছে, তাদের কাছ থেকে আসলে কি ধরনের প্রত্যাশা করেন? বিএনপি যে আশাটা করছেন সংসদে ভালো একটা কালচার গড়ে তুলতে, ইতিবাচক সংস্কৃতি তুলে ধরতে, সেই জায়গায় সফলতার সম্ভাবনা জিরো। কারণ হইল, এটা আপনি আশা করবেন কার কাছ থেকে? যে সংসদীয় রাজনীতি করে, মানে কি ডেমোক্রেটিক পলিটিক্স করে। তো জামাত কি একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি? জামাত ইসলামী পলিটিক্যাল পার্টিও না, ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টিও না। জামাত একটা আল্ট্রা ফ্যাসিস্ট পলিটিক্যাল অর্গানাইজেশন। আল্ট্রা ফ্যাসিস্ট কেন? এই যে রাশেদ ভাই বললো, আপনি যদি জামাতের পক্ষে থাকেন তাইলেই শুধুমাত্র আপনি নিরপেক্ষ, নাহলে আপনার কোনো চরিত্র থাকবে না।
জায়মা রহমানকে নিয়ে একটা প্রোগ্রামে নারীদের বিষয় এবং গণঅভ্যুত্থানের মেয়েদের সাথে পরিচয় করা দেওয়ার জন্য একটা প্রোগ্রামে আমি আয়োজকদের একজন ছিলাম। সেই প্রোগ্রামের ছবি নিয়ে তারা যা তা প্রচার প্রোপাগান্ডা চালাইছে তখনও, এখনও এগুলো চলতেছে। এআই ভিডিও বানায় একটা বাংলাদেশে অন্য কোনো সরকারের, হ্যাঁ, সরকার প্রধান মতো তার মেয়েকে নিয়ে এরকম ভিডিও প্রচার হয়েছে, তারপর সেই বিরোধী দল আস্থা রাখতো। বিএনপি কতগুলো জায়গায় ওভার সফিস্টিকেটেড হয়ে যাচ্ছে, এটা হলো সমস্যা। মত প্রকাশের স্বাধীনতা বইলে কিছু নাই, উইদাউট রেসপন্সিবিলিটি মত প্রকাশের স্বাধীনতা জঙ্গলের শাসনটাইকে আনে। এই যে আপনি রেসপন্সিবিলিটির কথা বললেন, অবশ্যই যারা না মত প্রকাশ স্বাধীনতার কথা বললে যে আপনার আমি অকথ্য ভাষায় বাপ মা তুলে গালাগালি শুরু করি, কেমন লাগবে আপনার? এটা তো মত প্রকাশের স্বাধীনতা হইতে পারে না। তার মানে কি আমার আগে রেসপন্সিবল হতে হবে, তারপরে আমি মত প্রকাশ স্বাধীনতা এক্সারসাইজ করবো। কিন্তু প্রোপাগান্ডার ফলে যেটা হচ্ছে, ঘৃণার সংস্কৃতি উস্কায় দেওয়ার ফলে যেটা হচ্ছে, তার তো মাঠে কোনো শক্তি নেই, কিন্তু তার উজবুক কর্মীটা মনে করতেছে সোশ্যাল মিডিয়া দেখা যে তারই তো 299 সিট পাওয়ার কথা, ফলে সে মাঠে যাচ্ছে ব্যাপক বীরের গতিতে, বীরের তেজে যাইয়া মারামারি করতেছে, মায়ের খেয়ে মরে যাচ্ছে। তোর মাঠে শক্তি নেই, দশা না, হ্যাঁ, তুই কেন তেইরা যাস? হ্যাঁ, তারপর আমি বলবো যে মাইরা ফেলছে যে এরা খুব ভালো কাজ করছে তা না, অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে এবং বিএনপির লোক হলে শাস্তিটা ডবল হইতে হবে, কারণ বিএনপি ক্ষমতায় আছে। যদি বিএনপির লোক না হয় তাহলে নর্মাল শাস্তি হইলেই হবে, কিন্তু বিএনপির কেউ যদি অন্যায় করে থাকে তার শাস্তি ডবল হবে, কারণ এর ঐতিহ্য বিএনপির আছে, অপারেশন ক্লিন হার্ট। 70% বিএনপির লোক নিজেদের বিএনপি মারছে, সেটা খুবই অন্যায় কাজ করছে, বিচার বিভাগীয় হত্যাকাণ্ড হয়েছে তখন, সেটা সমালোচনা আমরা করছি। কিন্তু অন্যায়কারীকে কোনো দলীয় পরিচয়ের আকারে মানে আন্ডারে বা কাভারে শেল্টার দেওয়া যাবে না। এটা আইনের শাসন তাইলে হবে না। আপনি আইনের শাসন নিশ্চিত করতে চান, আইন কিভাবে করবেন? আইন আগে অথরিটিকে মানতে হবে। ফলে যে দল এখন ক্ষমতায় আছে তাদের উপর আইনের শাসন আগে কঠোরভাবে প্রয়োগ করতে হবে, তারপরে জনগণের দিকে আসছে। জনগণ আইন মানে না, আইন আগে অথরিটিকে মানতে হয়। তো ফলে অথরিটি আইন মানার সুযোগটা নষ্ট করছে কারা? যারা প্রোপাগান্ডার রাজনীতি করতেছে। এই যে একটা ইলেকশন হইলো, এরপরও হুঁশ নাই। এইটা প্রোপাগান্ডা বনাম পরিকল্পনার ইলেকশন হইলো, মানুষ পরিকল্পনাকে রায় দিয়েছে। প্রোপাগান্ডা ওয়ার্ক করে না, করলে আজকে আপনি ক্ষমতার দখল থাকতে আমরা দলের উপর থাকতাম। হ্যাঁ, তো সেটা তো দেখা গেল না। তো আপনাকে একটা পজিটিভ পলিটিক্স যেটা বললেন, যে তাহলে পার্লামেন্ট, আগামী দিনে পার্লামেন্ট কোনটা? এই পার্লামেন্টে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন যদি আপনি নিজে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে আপহোল্ড করেন। আপনি বিরোধী দলে হন, সরকারি দলে হন, যে দলেই হন, আপনার আসন 30টা থাকুক বা 33টা থাকুক বা 70টা 70 যাই থাকুক, আপনার রাজনীতিটা যদি ডেমোক্রেটিক না হয়, আপনি নিজে যদি পার্লামেন্টারি ডেমোক্রেসি আপহোল্ড না করেন, তাহলে আপনি পার্লামেন্টকে একটা রঙ্গমঞ্চ বানাই নেবেন, উল্টা পাল্টা দাবি দেওয়া করে একটা মমতাজের আরেকটা 2.0 মমতাজ ভাষণ দেখবো হয়তো। হ্যাঁ, এমন এমন উদ্ভট কাণ্ড কারখানা করেন। ফলে আগে আপনারা নিজের রাজনীতিটা ডিফাইন করেন যে আপনারা একটা ডেমোক্রেটিক পলিটিক্স করবেন। এবং ডেমোক্রেটিক পলিটিক্সে কী করতে হয়? প্রথম প্রিন্সিপাল কি? প্রিন্সিপাল অফ টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। আপনার যে কলিগ বিপরীত অপোজিশনের বা সরকারি দলের বা অন্য দলের, তার অনার কোড রক্ষা করতে হয়। আপনি তার বিরোধিতা করেন, তার রাজনীতি একদম পুরো আপনি তার রাজনীতি ধ্বংস করে দেবেন মাঠে, আপনি কাউন্টার রাজনীতি করে, কিন্তু প্রপারলি তার অনার কোড রক্ষা করতে হবে। এটা হলো প্রাইমারি প্রিন্সিপাল। এখন আপনি যখন প্রোপাগান্ডার রাজনীতি করেন, মানে হলে আপনি জনগণকে আন্ডারমাইন করেন। প্রোপাগান্ডা করতে গেলে কি করতে হয়? মিথ্যা কথা বলতে হয়। মিথ্যা বলার, আপনার এই শোতে আমি বলছি না এর আগে, মিথ্যা বলার এটা কোনো সমস্যা না। মিথ্যা বলার জন্য মিথ্যা রেফারেন্স দেন, এটাও কোনো সমস্যা না। আপনি মনে করেন এই মিথ্যা বলার মধ্যে দিয়ে আপনার জনপ্রিয়তা বাড়তেছে, দ্যাট ইজ ডেঞ্জারাস ফেনোমেনা। এটা হলো প্রপার ফ্যানাটিসিজম। এবং এই ফ্যানাটিসিজম যখন শক্তিশালী হবে, দেশ দুঃখের আর সীমা থাকবে না বাংলাদেশের। জনাব রুবেল, আমরা দেখেছি যে জামাতের আমির একটু কথা বলেছিলেন যে সরকার যদি সামনের চাকা হয়, পেছনের চাকা হিসাবে ভূমিকা পালন করবে জামাত, মানে বিরোধী দল হিসেবে। কিন্তু সেই যে কথা এবং এই 12 তারিখ যে সংসদ আমরা দেখতে যাচ্ছি, সেখানে ঘৃণার সংস্কৃতি আগেরটাই থাকবে নাকি আমরা ইতিবাচক কোনো রাজনীতি দেখতে যাচ্ছি? ধন্যবাদ। আমি একটু বলি যে ধরেন, প্রথমত হচ্ছে যে আপনি একটা সংসদীয় রাজনীতি আসলে যেভাবে কাজ করে, সেটার কিছু শর্ত তো আছেই। কিছু শর্ত আছে, তার ভিতরে একটা হচ্ছে যে আপনি প্রথমত সংসদে যাবেন মানে হচ্ছে, এবং সংসদীয় পদ্ধতি যদি আপনি মিন করেন, তাহলে আপনি এমনিতেই সরকারের অংশ। হ্যাঁ, বিরোধী দল এবং সরকার মিলাই আসলে সরকারের অংশ হয়। সরকার মানে একটা মানে সরকার কিন্তু আসলে শুধু সরকারি দল দেওয়া হয়। রাইট। তো সেই জায়গায় ধরেন আপনি প্রত্যেকটা পার্লামেন্টারি কমিটি আছে, কমিটিগুলোতে আপনি মানে এই সরকারকে জবাবদিহিতার অধীনে নিয়ে আসতে পারবেন। সেখানে বিরোধী দল থেকে অনেকজন মানে প্রধান হইতে পারবেন, এবং সরকার চালানোর ক্ষেত্রে, স্বচ্ছতা আনার ক্ষেত্রে তারা এখানে ভূমিকা পালন করতে পারবেন। তার মানে হচ্ছে একটা পার্লামেন্টারি সিস্টেমটাই তৈরি হয়েছে এখানে এমনভাবে যাতে দুইটা দল মিলায়ে একটা রাষ্ট্রের জনগণকে সেবা দিতে পারে। এখন এইটার মনোভাবটা আছে কিনা? তাহলে প্রথমত আপনার হচ্ছে যে
ইলেকশনটা হচ্ছে, ইলেকশনটা মেনে নেওয়ার সক্ষমতা থাকতে হবে। মানে ইলেকশন, ধরেন ট্রাম্প কি করছিল, যে ক্যাপিটাল হিলে আক্রমণ করছিল ইলেকশন হেরে যাওয়ার পরে। আমাদের এখানে দেখবেন যে 91 পরে আমাদের এখানে নতুন করে যে মানে সংসদীয় রাজনীতি শুরু হওয়ার যে জায়গা তৈরি হয়েছিল, শেখ হাসিনা ওইটাতে কুঠারাঘাত করলেন হচ্ছে যে ওইখানে প্রথমে বললেন যে সূক্ষ্ম কারচুপি, এবং সূক্ষ্ম কারচুপি বলে তারপরে বললেন যে এই সরকারকে একদিনও আমি শান্তিতে থাকতে দেব না। তাই তো করলো। এবং এখন আবার আমরা এসে দেখছি যে ইলেকশনের পরেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং নামক একটা শব্দ চালু হয়ে গেল। কোথায় কোথায় কিভাবে হয়েছে কিন্তু এটার কোনো ডিটেল কোনো পাওয়া যাচ্ছে না, কিভাবে ইয়েটা হলো, ইঞ্জিনিয়ারিং হলো, কিন্তু এই শব্দটা চালু হয়ে গেছে। এবং আমি এরপরে ইলেকশনের পরে যতগুলো টকশোতে গেছি তার বেশিরভাগ টকশোতে এই কথাটা শুনেছি। তার ভিতরে যেটা হচ্ছে যে আপনি কিন্তু আসলে জনরায়কে মেনে যে একটা সংসদীয় রাজনীতি করবেন, এটার যে ভিত্তি, এই ভিত্তিমূলে আগে আপনি কুঠারাঘাত করলেন। আপনি তারপরে এখন অনেক পানি ঢালবেন, আপনি বলবেন আপনি পেছনের চাকা হবেন, আপনি সামনের চাকা হবেন। আপনি প্রথমে জনগণের ভেতরে সন্দেহ তৈরি করলেন যে এরা কি আসলে জনগণের নির্বাচিত সরকারই না, আসলে জনগণের কাছে এই সন্দেহটা তৈরি করে দিলেন বিরোধী দল হিসেবে। তার মানে আপনি প্রথমেই দায়িত্বশীলতার যে গণতন্ত্রের মিনিমাম যে জায়গা সেখান থেকে আসলে বিচ্যুত। তার মানে হচ্ছে যে এখন আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বিচ্যুত না, আপনার ওইটা ছিল ভুল, আপনি আসলে সংসদীয় রাজনীতি করতে চান। তাহলে সংসদীয় রাজনীতি করতে চান মানে এখন আমরা এতদিন ধরে বলতাম সরকারি দলকে দায়িত্বশীল হতে, এখন আমরা বিরোধী দলকে দায়িত্বশীল হতে বলছি। কারণ হচ্ছে যে প্রথমের যে নর্মস সেটা তারা ভেঙেছেন, ভাঙার পর তাহলে এখন তার দায়িত্ব হচ্ছে যে না, ওইটা আমার একটা মিস্টেক ছিল, আমি এখন সংসদীয় রাজনীতি করতে চাই, এইভাবে আসলে সংসদের ভেতরে সমস্যার সমাধান করতে চাই, আলোচনা করতে চাই, জবাবদিহিতার জায়গা প্রতিষ্ঠা করতে চাই। দুর্নীতি বিরোধী আওয়াজ তো আপনি প্রথমে সংসদে দেবেন, মানে সংসদে না দিয়ে তার আগে আপনি অমুকের নামে ব্যক্তি আক্রমণ, তমুকের নামে এগুলো যে প্রচার করা বিভিন্নভাবে, এই সমস্ত প্রচারণাও কিন্তু আমি দেখতেছি 2 দিন হলো না সরকারের বিভিন্ন জনের নামে প্রচারণা কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে পার্লামেন্টই বসেনি, এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে, এই জায়গা থেকে যদি আপনি আসলে মুক্ত হতে চান তাহলে আসলে রাজনীতিকে নতুন ভাবে আসলে ভাবতে হবে। বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা একটা গণতান্ত্রিক, সংসদীয় গণতান্ত্রিক যে সংস্কৃতি সেটা আসলে প্রতিষ্ঠা করতে পারি নাই, এই 50 বছরে পারি নাই। ফলে এই সংসদীয় গণতন্ত্রের পরিস্থিতি তৈরি করতে হলে এখন নতুন করে আমাদের অনেক কিছু মানে ABCD থেকে শুরু করতে হবে। এই ABCD থেকে শুরু করেই আসলে আমাদের আগাতে হবে, এছাড়া কোনো উপায় নাই। যদি আমি মানে এটা বলে দিতে চাই না এখনো, যে একটু সুযোগ রাখতে চাই যে অন্তত পক্ষে আমরা একটা নতুন যাত্রা শুরু করতে পারবো, এটার জন্য আমাদের যতটুকু আসলে কি বলা যায় যে এফোর্ট দেওয়া। ধরেন আমি তো এখন সংসদে নাই, ফলে সংসদের বাইরে থেকেই এফোর্ট দিতে হবে। আমরা কথা বলে বলবো যে ভাই এইভাবে কথাটা বলেন না, ভাই আপনার সংসদের ভেতরে পলিসি নিয়ে ডিবেটটা করেন না কেন, পলিসি নিয়ে ডিবেট না করে আউল ফাউল কথা বলেন কেন, এই সমস্ত জায়গাগুলোতে আসতে হবে আর কি। জি জনাব আদিব, এই যে সংসদীয় গণতান্ত্রিক রীতির কথা আমরা যেটা বলছি, আজকে বিরোধী দলের চিফ হুইপ এনসিপি প্রধান তিনি আজকে একটি মন্তব্য করেছেন রাষ্ট্রপতি অপসারণ নিয়ে। আপনি হয়তো খেয়াল করেছেন যে প্রথম সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে অপসারণের যথাযথ ব্যবস্থা নিতে হবে। এটা কি ABCD শুরু করার মতো? প্রথমত হচ্ছে যে আমাদের অভ্যুত্থান পরবর্তী সময় থেকে আমরা দেখেছিলাম যে আমরা এর আগেই বলেছেন রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়টি এখন না, আমরা এই অপসারণের বিষয়টি সেই অভ্যুত্থানের পরে বলেছিলাম যে রাষ্ট্রপতিকে অপসারণ এবং নতুন সংবিধানের যাত্রা শুরু করার বিষয়। তখন বিএনপির বলছে সাংবিধানিক সংকট তৈরি হবে, রাষ্ট্রীয় অস্থিতিশীলতা তৈরি হবে, নানা ধরনের তারা বক্তব্য দিয়ে যে না এই সরকার ইলেকশন করবে না, নানা ধরনের অভিযোগ করেছিল। আমরা দেখছি এই সরকার নির্বাচন দিয়ে গেছেন এবং সেই নির্বাচনের মাধ্যমে তারা মন্ত্রিপরিষদ গঠিত করেছে। সামনে 12ই মার্চ সংসদীয় অধিবেশনও শুরু হতে যাচ্ছে। তাহলে এখন তো আপনি তাকে সাংবিধানিকভাবেই অপসারণ করতে পারেন, কারণ ইতিমধ্যে রাষ্ট্রপতি তো সেখানে বসে তিনি আমরা দেখেছি যে তিনি এক ধরনের তার যে সাংবিধানিক শপথ যে গোপনীয়তা রক্ষা সেটা তিনি লঙ্ঘন করতেছেন। শুধু সেটি নয়, বরঞ্চ পূর্বের যে গণহত্যা যে সংগঠিত হয়েছে এবং সেই গণহত্যার যে একটা কোলাবোরেটর একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় তিনি নানা ধরনের জটিলতা তৈরি করছেন। তিনি কালের কণ্ঠে সাক্ষাৎকার দিলেন, সেখানে তার এক ধরনের মন্তব্য করলেন এবং কালের কণ্ঠের কাকে দিলেন, যেই সাংবাদিক আবার হত্যা মামলার আসামি। অর্থাৎ তিনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের এই যারা লুটেরার ছিল তাদের সাথে ওই একই চক্রে কাজ করে এক্সক্লুসিভ কিছু তথ্য জানছেন। এখন যখন অভ্যুত্থান হয়ে গেছে সেই এক্সক্লুসিভ তথ্য দিয়ে তিনি আবার বিশেষ বড় সাংবাদিক সাজছেন। কিন্তু এই সময়ে তিনি এগুলো বলছেন কিভাবে?
তো সেই জায়গার থেকে এই যে তার আস্তে আস্তে বলা এবং হচ্ছে করা, আমার কাছে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বিএনপিকে সবচেয়ে বড় যে সতর্কটি হতে হবে সেটি হচ্ছে যে ৭৫ পরবর্তীতে আমরা দেখি যখন 4 বছর জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছেন, তখন জিয়াউর রহমানের খুব ক্লোজ ক্ষমতা কাঠামোর কাছাকাছি হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন, যিনি পরবর্তীতে জিয়াউর রহমানের মৃত্যুর পরবর্তীতে 9 বছর রাষ্ট্র চালিয়েছেন এবং ওই রাষ্ট্র 9 বছরের ভিতর আওয়ামী লীগরে পলিটিক্যালি ফিনান্সিয়ালি এস্টাবলিশড করে এরপরে তিনি পদত্যাগ করছেন। অর্থাৎ যতদিন পর্যন্ত, মানে আপনি এক হিসাবে দেখতে পারেন যে 90-এর গণ আন্দোলনের মুখে এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়েছে, কিন্তু এটার আবার আপনি যদি অন্য বিশ্লেষণও করেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ মানে ইন্ডিয়া কনফিডেন্স না হয়েছে যে এইবার একটা নির্বাচন দিলে আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাবে, ততক্ষণ পর্যন্ত এরশাদ আসলে পদত্যাগটা করেন নাই। ফলে এই যে এরশাদের 9 বছরের সময় আওয়ামী লীগের যেই প্রক্রিয়া এস্টাবলিশড করছে, এখন যদি কোনো কারণে যদি কোনো ধরনের ভুল হয়, তাহলে সেটা হচ্ছে যে ক্ষমতার সেকেন্ড টায়ারের কেউ যদি এই ধরনের অ্যাটেম্প নেয়, এবং সেটা কিন্তু একটা বড় ধরনের রাষ্ট্রীয় বিপর্যয় ঘটতে পারে। তার ফলে বিএনপিকে এই বিষয়ে আওয়ামী লীগ নিয়ে একেবারে জিরো টলারেন্স এবং হচ্ছে জিরো, মানে এখানে নো মার্সি, মানে কোনো ধরনের গণহত্যার সাথে কোনো ধরনের আপনার হচ্ছে দয়া মায়া দেখানো। জনাব রাশেদ খান, আপনি যদি 1 মিনিট বলেন, এই যে বিরোধী দলের চিফ হুইপ যেই মন্তব্যটা করেছেন, সংসদের প্রথম দিনেই বা প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতি অপসারণের বিষয়টিকে, বিএনপির আসলে এই অবস্থানটা কেমন? দেখেন, এই দোষটা আপনি বিএনপিকে দিতে পারেন না। যখন গণ অভ্যুত্থান হলো, এরপরে যে সরকার শপথ নিল, তারা যদি এই রাষ্ট্রপতির হাতে এবং সংবিধান মেনে শপথ না নিত, সেক্ষেত্রে বিএনপিকে এই রাষ্ট্রপতি বলেন, সংবিধান বলেন, এই দায়টা আসলে বিএনপিকে বয়ে নিয়ে বেড়াতে হতো না। তার মানে এই ধারাবাহিকতা বিএনপিকে রক্ষা করতে হচ্ছে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের কারণে। নাহিদ ইসলাম এবং ডক্টর মোহাম্মদ ইউনূসরা যেহেতু সংবিধান মেনেই নিয়েছে, অভ্যুত্থানের পরে স্থগিত করে নাই এবং এই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছে, পরবর্তীতে আপনি সাংবিধানিক যদি ধারাবাহিকতা রক্ষা না করেন, তাহলে নতুন করে একটা কেওয়াস সৃষ্টি হতে পারতো। কারণ আপনি বিএনপিকে দায়ী করতে পারেন, এটা তো আপনার পলিটিক্স, আপনি তো এটা করবেনই, কিন্তু আপনি শুরুটা যদি দেখেন, এই দায়টা অন্তর্বর্তীকালীন সরকারের, এবং ওই সরকারে যারা ছাত্র উপদেষ্টারা ছিলেন তারা এই দায় এড়াতে পারেন না। আমি সর্বশেষ বলি, দেখেন, আমি সর্বশেষ বলি, দেখেন জামাত যেভাবে আসলে প্রপাগান্ডার রাজনীতি করছে, দেখেন জামাতের যিনি ঢাকা 17 আসনের যিনি প্রার্থী ছিলেন, গণ অভ্যুত্থানের আগে এখানে যারা আছে কেউ তাকে চিনত না, কিন্তু তার ফেসবুকে ফলোয়ার দেখেন, তার ফেসবুকে ফলোয়ার মোটামুটি এখন 1.2 মিলিয়ন। এখন এই ফলোয়ার কই থেকে আসে? আমি শেষ করি 30 সেকেন্ডে। তিনি যে ধরনের ফেসবুকে পোস্ট করছেন, তিনি এই যে মানে যে ধরনের শব্দ উচ্চারণ করছেন, এগুলো আসলে অত্যন্ত ধিক্কারজনক। তার মানে জামাত এমন এমন প্রার্থীদেরকে মানে ঠিক করেছে যারা ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, কিন্তু তাদের পলিটিক্যাল ন্যূনতম মানে নলেজ, ভুয়া ডাক্তারের ডাক্তারও তো ভুয়া, পলিটিক্যাল নলেজ নাই। এখন জামাত এদের নিয়ে পলিটিক্স না করতে ভাই, হচ্ছে। ভুয়া ডাক্তার না, এটা আপনি তার মধ্যে আপনার ইন্টেলেকচুয়াল জায়গা থেকে না সার্টিফিকেট আপনি ভুয়া বলেন না। আমি নিজে আজকে ট্রিটমেন্টের জন্য তার কাছে গিয়েছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। ভুয়া ডাক্তারের একটা